প্রশ্ন করেছিলাম আপনার জন্য আমার কতগুলি প্রশ্ন রয়েছে। আমি আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই, 28শে অক্টোবরের পর বিএনপি দুর্বল হয়েছে না শক্তিশালী? ধন্যবাদ। প্রথমে দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। 28শে অক্টোবর ছিল আমাদের শান্তিপূর্ণ একটা মহাসমাবেশ এবং আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলম সাহেব আগে স্পষ্ট করেছেন সাংবাদিক সম্মেলন করে, সেই সংবাদ সম্মেলন আমিও ছিলাম, যে একজন সাংবাদিক প্রশ্ন করেছে আপনার কি 28 অক্টোবর বসে থাকার কোনো পরিকল্পনা আছে কিনা সমাবেশ স্থলে। উনি বলছেন না, আমি স্পষ্ট বলছি আমাদের কোনো পরিকল্পনা নেই। এটাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট। তারা সরকার প্রথম তাকে পারমিশন দেবে না, পরবর্তীতে পারমিশন দিল। পারমিশন দেওয়ার পর সরকার ধারণা করছিল আমরা 28শে অক্টোবর বসে যাবো, তারপর তারা আক্রমণ করবো। যেহেতু আমরা এরকম কোন পরিকল্পনা আমাদের ছিল না, আমাদের গত 1 বছর থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম এবং একটা কারণে আমার ভোটাধিকার, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সরকার দেখলো যে তাড়িয়ে পড়ে গেল যে এরকম কোনো পরিবেশ, এরকম কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করছি না। এবং আমি সেদিন স্টেজে ছিলাম, আমার সঙ্গে আমাদের সব জাতীয় নেতারা স্টেজে ছিলেন, মির্জা ফখরুল আলম সাহেব ছিলেন এবং সব জাতীয় নেতারা ছিলেন। সেখানে সমাবেশ যদিও 2টার সময় থেকে শুরু হওয়ার কথা ছিল, এর আগে থেকে নেতৃত্বে বক্তব্য ছিলেন এবং আমাদের প্রোগ্রাম, আমি জানি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা বাচ্চার আগে শেষ করতে পারি তাড়াতাড়ি। এইটা বসা বলা হচ্ছিল যে বক্তৃতা সবাই শর্ট করে। হঠাৎ করে বোধহয় 2টা আড়াইটার দিকে সম্ভবত হবে, অনেক দূরের থেকে শোনা যাচ্ছে যে এই সাউন্ড শোনা যাচ্ছে, গানের আওয়াজ শোনা যাচ্ছে, দেখতেছি না আমরা। পরবর্তী অর্থে এটা আস্তে আস্তে আগাচ্ছিল এবং কাঁদনে গ্যাস এক পর্যায়ে স্টেজের কাছে চলে আসছে, সাউন্ড ক্যানের এবং কাঁদনে গ্যাসে আমাদের সকলেরই চোখে পানি পড়ছিল কাঁদনে গ্যাসের কারণে। আমরা সবাই চলে যাচ্ছিলাম এবং এটা পিওরলি পারমিশন দিয়েছে। আমি সবসময় বলি যে পারমিশন যেহেতু লয়ার, পারমিশন না দিলে সেটা মিটিং আমি যেতাম না। সরকার বলে পারমিশন দিয়েছে, বলি পারমিশন দেওয়ার পর আক্রমণটা করলো, প্রভোকেশনটা করলো, খোকন ভাই আমার প্রশ্নটা একটু আলাদা ছিল। আমি একটু আলাদা করে অন্য একটা প্রসঙ্গে বলি। আপনার সাউন্ডটা একটু আমাদের দর্শকরা বলছেন যে আপনার সাউন্ডটা একটু ইকো এবং হলো হচ্ছে। সেইটা হয়তো মাইক্রোফোন নিলে বা অন্য কোনো ভাবে সেটা হয়তো আমাদের আরাফাতকে অনুরোধ করছে, আরাফাত নিশ্চয়ই এরপরে দেখবেন। আপনি কথা কন্টিনিউ করবেন খোকন ভাই। আপনি আমাদের যে প্রশ্নটার মধ্যে, সেই প্রশ্নের মধ্যে আসলে যে বিএনপি শক্তিশালী হয়েছে নাকি বিএনপি? আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। কারণ কি, বিএনপি আমাদের সকল নেতাই আমাদের একদম উপরের নেতা, স্ট্যান্ডিং কমিটি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ হয়তো গ্রেপ্তার হয়েছে, নয়তো আত্মগোপন আছেন। কিন্তু বিএনপি একটা দল, সেটা কর্মী এবং সমর্থক বেশ দল। যেহেতু আমাদের আন্দোলন সঠিক পথে আছে এবং আমাদের নেতৃত্ব, আমি যদি জানি আমাদের ক্রাইসিস মোমেন্টে 5-6 লেয়ারের নেতৃত্ব আছে। সুতরাং আমি মনে করি আন্দোলনটা এগিয়ে যাবে, বিকজ আন্দোলনটার একটা বেসিস আছে, মোদ্দা কথা হইলো 28শে অক্টোবরের পর বিএনপির আন্দোলন বা যেটাকে আপনি গণতান্ত্রিক আন্দোলন বলেছেন সেটা শক্তিশালী হয়েছে, সেটি হচ্ছে মোদ্দা কথা। যদি শক্তিশালী হয়, রাইট, যদি শক্তিশালী হয় তাহলে কি আমরা এটা বলতে পারি যে এই দিনকার ঘটনা আসলে বিএনপির ফেভারেই গিয়েছে? অসভ্যতামি হলো এটা আমি বলি। তার পারমিশন দিলে কেন? অ্যাটাক করলে কেন? তাদের দায়িত্ব ছিল সেদিন রক্ষা করা, এটাকে সমাবেশ থেকে তারা প্রোটেকশন দেওয়া। কারা আসলো এখানের মধ্যে? প্রধানমন্ত্রীর বাসার মধ্যে হামলা করলো, খোকন ভাই, প্রধান বিচারপতি করলো। জাতির জানা উচিত। পুলিশ ইনকোয়ারি করলে হবে না, পুলিশ আমাদের বিশ্বাস করে, পুলিশ বিকাম পারেন নাও।
আচ্ছা, পুলিশ একটা দলের পক্ষে চলে গেছে, কিছু কিছু পুলিশ, আমি সব পুলিশের কথা বলবো না, চলে গেলে জাতীয় সম্পদ হলেও তারা কিছু কিছু অতিরিক্ত সেই পুলিশ পক্ষে চলে গেছে। একজন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি, ইভেন আগ্রহের বিচারপতি যদি তদন্ত করে যে ঘটনাটা করলো কে, প্রধান বিচারের বাসাবাদী হামলাটা, ওকে খোকন ভাই ব্যারিস্টার শাহীম পাটোয়ারীর কাছে একটু ফিরতে চাই যে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কানেকশনটা ঠিক হওয়ার পরে আমরা নিশ্চয়ই ওনার কথাগুলো আবার শুনবো এবং ইকোর থেকে যেটি বাদ যাবে। রিজিওনাল স্টেবিলিটির কথা আপনি বলছেন যে ভারত জানিয়েছে যে এই অঞ্চলে আওয়ামী লীগের সাথে রিজিওনাল স্টেবিলিটির একটা সম্পর্ক রয়েছে। এটি আসলে আপনারা কোত্থেকে, মানে আপনি এই বিষয়টি কোত্থেকে জানলেন বা এই বিষয়টি আপনি কোত্থেকে বলছেন? জি, এই বিষয়টা আমি যতটুকু জানি এবং খুব ইনসিডেন্টালি একটা জিনিস মিলে গেছে, এটা আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট হয়েছিল, যেটা অনেকে বলেছে ভারতের অফিসিয়াল ভার্সন না, বাট ভারত সেটার কোনো প্রতিবাদ করেনি। আজকে এই মুহূর্তে প্রথম আলোতে আপনি কথা বলতে বলতে আমি যেটা পেলাম, সেখানে ভারত যেটা বলেছে, অ্যাকর্ডিং টু প্রথম আলো, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে মিটিং শেষে ভিসা নীতি সম্পর্কে ভারতের বক্তব্য, যুক্তরাষ্ট্রের এই সক্রিয়তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে ভারতের আশঙ্কা, কারণ ভারত মনে করে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে মৌলবাদী শক্তি মাথাচাড়া দেবে। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবও মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে, যা ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যাখ্যা ভারত আগেই যুক্তরাষ্ট্রকে নানাভাবে জানিয়েছে, আজ শুক্রবারের বৈঠকেও তা নতুন করে জানানো হলো। প্রথম আলোর নিউজ। রাইট, আমি বলি ব্যারিস্টার শাহীম পাটোয়ারী, আপনি যেহেতু অনুষ্ঠানে আছেন সেজন্য আমি বলতেছি যে প্রথম আলোর এই নিউজটা হয়েছে, নয়াদিল্লি প্রতিনিধি পাঠিয়েছেন, সেটি হচ্ছে সে নিউজটি বেস করা হয়েছে হচ্ছে এই দুইটা করে মন্ত্রীদের যে বৈঠক, মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং রাজনাথ সিং এর মিটিং এর পরে যে আসলে ব্রিফিং করা হয়েছে, সেই ব্রিফিং এর সূত্র ধরে, কিন্তু ব্রিফিং এ ভারতীয় যে পররাষ্ট্র সচিব আছেন, সেই পররাষ্ট্র সচিবকে কোট করে কিন্তু এই কথা বলা হয়নি, এটি রিপোর্টারের মন্তব্য। পররাষ্ট্র সচিব বরং বলছেন অন্য কথা। আমি পররাষ্ট্র সচিবের কথা আমি কোট করছি প্রথম আলো থেকেই। প্রথম আলোতে এই কথাগুলি যে বলা হচ্ছে এগুলি রিপোর্টারের কথা, আপনি যেটা পড়ে শোনালেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কেমন হবে, নির্বাচন কেমন, আমি তাকে কোট করছি প্রথম আলো থেকেই। বাংলাদেশের উন্নয়ন কেমন হবে, নির্বাচন কেমন হবে, তার দেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণই তা ঠিক করবেন, তারাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ভারত, সে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল, বাংলাদেশকে স্থিতিশীল শান্তিপূর্ণ সমৃদ্ধ করে তুলতে সে দেশের দৃষ্টিভঙ্গিকে ভারত বরাবর সমর্থন করে আসে, সেই সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সক্রিয়তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে, যেটি আপনি বলছিলেন, আনন্দবাজারের রিপোর্টের কথা আপনি বলছিলেন, তার কোনো কথা আমি এখানে উদ্ধৃতভাবে পেলাম না। সেজন্য আমি কৌতূহলী জানতে চেয়েছিলাম যে আপনি আপনার চ্যানেলে কিছু জেনেছেন কিনা। ঠিক আছে, না আমি ওই পত্রিকার রিপোর্ট থেকেই বলেছি, এটা সেকেন্ডারি সোর্স, ভুল হতে পারে, সঠিক, বাট অংশগ্রহণমূলক নির্বাচনটা আমাদের দেশের জন্য দরকার। এখানে একটা বড় ভারত একটি বড় স্টেক হোল্ডার, কিন্তু আমাদের অর্থনৈতিক যে উন্নয়নটা বা যে ক্রমাগত পতন হচ্ছে, এইটা ঠেকাতে গেলে তো আমার ভারত, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, রাশিয়া সবাইকে লাগবে। এইখানেই আমাদের একটা ঐক্যমত দরকার, কারণ অর্থনৈতিক ধসটা যদি 10%, 20% করে নামতে থাকে, দেশের জনগণ কর্মহীন হয়ে পড়ে, ডলারের দাম বাড়তে থাকে। আজকে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে, আমি বলতে চাচ্ছি না কারণ মার্কেটে 125 টাকার উপরে আজকে বিক্রি হচ্ছে। এটা তো কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল করতে গেলে একটা নেগোশিয়েটেড পিস লাগবে। দেখুন, একটা খারাপ ইলেকশন হয়েছে বাংলাদেশে, এটা সত্য। খারাপ ইলেকশনের বিকল্প যদি হয় নো ইলেকশন, তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? এবং আমি মনে করি বিএনপির এখানে উদার হওয়া উচিত দেশের স্বার্থে। অতীতেও বিএনপি অনেকবার উদার রাজনীতি করেছে। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারী, আপনার কাছে কি মনে হয় 2018 সালের অভিজ্ঞতার পর বিএনপির আর কোনো উদার হওয়ার আর কোনো সুযোগ আছে? মানে ধরেন, মানে আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি যে বিএনপি এই নির্বাচনে এসেছে বা এলো, আপনার কাছে কি মনে হয় বিএনপি একটা ফেয়ার প্লেইং গ্রাউন্ড এটা পাবে, যেখানে সে আসলে একটা নির্বাচন তার জন্য যা আরেকজনের জন্য যা, সেরকম একটা নির্বাচনের ক্ষেত্র কি সে পাবে? আমি অনেক টকশোতে বলেছি, আপনার এখানে আজকে ব্যর্থহীন কণ্ঠে বলেছি, একজন রাজনীতিবিদ তার জীবনে খুব কম সময় পায় যখন উনি নির্বাচনের ফলাফলটা আগে বুঝতে পারেন, সবকিছু তার নিয়ন্ত্রণে থাকে এবং সেই সুযোগটা উনি হেলায় ফেলায় হারিয়ে ফেলেন। আমি খুব বিনয়ের সাথে বলবো,
18 সালে আওয়ামী লীগ এই সুযোগটা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। 18 সালে আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশটাকে সাজাতে পারত একটা ইলেকশনের মাধ্যমে। তাদের সেই প্রশাসনিক কন্ট্রোল, জনগণের কন্ট্রোল, পার্টি কন্ট্রোল সব